হ্যালো, ওয়েলকাম এগেইন। আজকে আমরা এই যে আলোচনা করব ক্লাস 8 ম্যাথস চ্যাপ্টার নাম্বার 9। তো সেটা আমরা দেখেছি চ্যাপ্টার নেম হচ্ছে বীজগণিতীয় রাশি ও অবিচ্ছেদ্য। তো এই বীজগণিতীয় রাশি এবং অবিচ্ছেদ্য এটা নিয়ে আমরা আগে ক্লাস 7 এও অল্প কিছু পড়েছি, কিন্তু আমি আবারও এই বীজগণিতীয় রাশি বীজগণিত কি সে সম্বন্ধে এখান থেকে শুরু করব এবং ক্লাস 7 এ আমরা কিছুটা পুরনো জিনিস রিকল করব, অর্থাৎ মনে করব আগের জিনিসগুলা। প্রথমে আমরা জেনে নেই যে বীজগণিত কি। তো এই বীজগণিত কি সেটা আমাদের প্রথমে জানতে হবে। তো বীজগণিত আমরা আগেই ক্লাস 7 এ আমরা দেখেছি। বীজগণিত হচ্ছে এমন একটি জিনিস যেখানে জানা এবং অজানা জিনিসের জানা প্লাস অজানা জিনিসের সমন্বয়। অর্থাৎ এখানে আমাদের কিছু জিনিস থাকবে জানা নন এবং কিছু জিনিস থাকবে আননোন। এই দুইটা জিনিসের সমন্বয়কে বলা হয় বীজগণিত। তো এখন আমাদের মনে আসতে পারে যে আমরা কি জানি আর কি জানি না। তো এরকম তো দুটো জিনিসের প্রয়োজন। সাপোজ মনে করো তুমি দোকানে, তোমাকে ঘর থেকে বলা হলো তুমি দোকানে যাও। প্রথমে বলা হলো তুমি দোকানে যাও। তো এই মুহূর্তে তোমার জানা যে আমি দোকানে যাব। দোকানে যাব, কিন্তু আমাদের যেহেতু বীজগণিত বলছে যে জানা এবং অজানা জিনিসের সমন্বয়, তার মানে আমাদের অজানা একটা জিনিস রয়ে গেছে। ঘর থেকে যদি আমাকে বলা হয়েছে দোকানে যাও, ঠিক আছে আমি দোকানে যাব, কিন্তু দোকানে গিয়ে করবোটা কি? নিশ্চয় কোনো কিছু খরচ আনতে হবে। ঘর থেকে শুধু কিন্তু তোমাকে বলা হয়েছে দোকানে যেতে হবে, কি আনতে হবে সেটা বলা হয়নি। তাই যে জিনিসটি আনতে হবে সেটার নাম এখনো ঘর থেকে বলা হয়নি, তাই আমরা এটাকে এক্স ধরে নেব। আমরা জানি যে ম্যাথসের ক্ষেত্রে এক্স ওয়াই জেড এবিসি এরকম চলক আমরা সাধারণত ধরে থাকি। তাই দেখো আমাদের জানা জিনিসটা কি, নন ফ্যাক্টরটা হয়ে দাঁড়ালো আমরা দোকানে যাব, এতটুকু আমাদের জানা। কিন্তু দোকানে গিয়ে আনবোটা কি? তো হয়তো দোকানে গিয়ে আমাদের চিনি আনতে হবে, ডাল আনতে হবে, লবণ আনতে হবে, যে কিছু আমাদের আনতে হবে। তো এখন যদি মনে করো আমি দোকানে গেলাম, এখানে লিখে নিই আমি দোকানে গেলাম। যাওয়ার পর আমি এখানে এক্স এর জায়গায় সাধারণত হয়তো আমার ঘর থেকে পরে আমাকে ইনফরমেশন দেওয়া হবে যে তোমাকে চিনি আনতে হবে। তো দেখো আমাদের প্রথমে শুধু জানা ছিল যে দোকানে যেতে হবে, কিন্তু কি আনতে হবে সেটা জানা নেই। সেটা না জানা থাকার কারণে আমরা সেটাকে এক্স ধরেছিলাম। কিন্তু এখন আমরা ইনফরমেশন হয়তো ঘর থেকে আবারও দিয়ে দেওয়া হয়েছে যে তোমাকে চিনি আনতে হবে। তো এখান থেকে আমরা এটাই বুঝলাম যে আমাদের একটা জিনিস জানা থাকবে এবং আরেকটি হয়তো না জানাও থাকতে পারে। যখন আমরা এই না জানা জিনিসটিকে খুঁজে বের করে নেব তখন দুটোটা জিনিস আমাদের জানা হয়ে গেল। আর এই জানা এবং না জানার সমন্বয় যেটা, এটাকে বলা হয় বীজগণিত। এই বীজগণিতে জানা এবং না জানার বিষয় যেটা, সেটাকে সাধারণত আমরা, এখানে আমি তোমাদেরকে বলেছি দোকানের কথা একটা, আর কি আনতে হবে সেটা বলিনি। চিনি ডাল কি আনতে হবে সেটা বলিনি, চিনিও বলিনি, ডালিও। পরে আমি বলেছি যে চিনি আনতে হবে। তো এখন আমার দুটো জিনিস জানা হয়ে গেল, দোকানে যেতে হবে এবং চিনি আনতে হবে। এটাই আমার বীজগণিতিক রাশি হয়ে দাঁড়ালো। আশা করি তোমরা
এটা বুঝতে পেরেছো যে বীজগণিতিক রাশি শব্দের অর্থটা কি বা এই কথাটা মানেটা কি। এখন যেহেতু আমরা দোকান, চিনি এসব নিয়ে কথা বলেছি, কিন্তু আমাদের বই পুস্তকে দোকানও থাকবে না, চিনিও থাকবে না, থাকবেটা কি? আমাদের বই পুস্তক সাধারণত অঙ্ক করার জন্য আমরা সংখ্যার সাহায্য নিতে হয়, 1 2 3 4 5। তো মনে করো আমি এই দোকানে যাব, যে জায়গা, এই দোকানের জায়গায় আমি ধরে নিলাম 5 একটা সংখ্যা। আর যেহেতু দোকানে গিয়ে কি আনতে হবে সেটা বলা হয়নি, তাই আমি অজানা জিনিসটাকে আমরা সাধারণত অঙ্কের ভাষায় এক্স ওয়াই জেড এরকম বসিয়ে থেকে দেয়, আমি এখানে এক্স বসে নিলাম। এই যে অবস্থাটা হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে একটা বীজগণিতিক রাশি। আশা করি তোমরা সবাই এই জিনিসটা কিছুটা হলেও বুঝতে পেরেছো। এটা হচ্ছে একটা বীজগণিতিক রাশি। এবার আমরা চলে যাব বীজগণিতিক রাশির কিছু পুরনো জিনিস আমরা মনে করব। ক্লাস 7 এ আমরা দেখেছিলাম বীজগণিতিক রাশির গঠন। আমি তোমাদেরকে ঠিক আগের যে স্লাইড দেখিয়েছি একটা 5x, সেটা একটা বীজগণিতিক রাশি। তো এইখান থেকে আমরা একটা বীজগণিতিক রাশি গঠন করতে পেরেছি। চিনি এবং দোকানে যাওয়া থেকে এই দুটি শব্দ ধরে নিয়ে চিনির জায়গায় আমি x নিয়েছিলাম, আর দোকানের জায়গায় মনে করো আমি দোকান না বলে এখন বলছি একটা সংখ্যা 5। তো এই দুটা জিনিস মিলে যেটা জিনিস হয়েছে সেটা হচ্ছে একটা বীজগণিতিক রাশি। সেটাকে আমরা আগে এরকম লিখেছি, দোকান প্লাস দোকানে গিয়ে এনেছি চিনি। তো এখানে দোকানে যাওয়ার পর জিনিসটা যেহেতু আমার অ্যাড হয়েছে, তো এই অ্যাড হওয়ার জন্য আমরা এটাকে একটা বীজগণিতিক রাশি বলতে পারি। এখন যদি আমরা রিয়েল লাইফ আরেকটি एग्जांपल দেই, মনে করো তুমি একটা বাড়িতে গর্ত খনন করেছো। গর্ত অর্থাৎ যেটাকে শুদ্ধ ভাষায় বলা হয় কুয়া। তো এই কুয়াতে মনে করো কুয়ার যেটা খনন করা হয়েছে বাড়িতে, সেটার হয়তো দৈর্ঘ্য তোমার জানা আছে যে সেই কুয়ার যেটা সেটা যেটা নীল পরিমাণ সেটা হয়তো 90 ফুট। কিন্তু কুয়ার নিচে কি রয়েছে, সোনা রয়েছে না কেরোসিন রয়েছে না পেট্রোল রয়েছে, ডিজেল, সেটা তুমি জানো না। তো এই মুহূর্তে তুমি কি করতে হবে, মনে করো একটা চিন্তা করলে যে আমি যদি এখানে একটা ক্যামেরা পাঠিয়ে দেই, এই ক্যামেরা গিয়ে কি করবে, এখানে আমার যেহেতু গর্তের নিচে কি রয়েছে কুয়ার সেটা আমি জানি না, না জানা সত্ত্বে আমি এখানে এক্স ধরবো। কিন্তু আমার দুটো জিনিস জানা আছে, আমি ক্যামেরা পাঠাচ্ছি এবং গর্তটির দৈর্ঘ্য 90 ফুট। তো এই দুইটা জিনিস জানা, কিন্তু তৃতীয় যে জিনিস সেটা জানা নাই যে কুয়ার নিচে কি রয়েছে, তাই আমি সেটাকে এক্স ধরে নিলাম। এবার তো আমার ক্যামেরাটি যদি আমি নিচের দিকে ড্রোনের সাহায্যে হোক কিংবা একটা দড়ির সাহায্যে হোক, যে কোনো ভাবে আমি কুয়াটি গর্তের নিচের দিকে ধীরে ধীরে দিলাম। ক্যামেরাটি দিয়ে যদি আমি এমন ব্যবস্থা করে রাখি যে ক্যামেরাটা এখান থেকে যাবে, গিয়ে নিচে কি করবে, ক্যামেরাটা কি বসে থাকবে, ক্যামেরাটা পাঠাচ্ছি নিশ্চয়ই আমি সেখানে ফটো তুলবে। আর ফটো তোলার ফলে যদি আমি উপর থেকে অ্যানালাইসিস করে দেখতে পারি যে সেখানে হয়তো সোনা রয়েছে বা জল থাকতে পারে অথবা কোনো গ্যাস, তেল, পেট্রোল এরকম কোনো কিছু থাকতে পারে। তো দেখো আমরা ক্যামেরা পাঠাচ্ছি, ক্যামেরাটা আমাদের জানা আমাদের হাতের মুঠোয় ছিল। ক্যামেরা গিয়ে যখন ফটো করলো, ফটো করার পর জানতে পারলাম যে ফটোগুলো দেখে হয়তো বুঝতে পারলাম যে সেখানে সোনা রয়েছে
অথবা জল রয়েছে অথবা তেল রয়েছে। তাই দেখো একটা জানা জিনিস আর অন্যগুলো অজানা ছিল, তাই এক্স ধরেছিলাম। কিন্তু যখন ফটো করলাম, ফটো করার পর জিনিসগুলো আমাদের জানা হয়ে গেছে, তাই জানা এবং অজানা দুটোটার সমন্বয় মিলে আমরা পেয়ে গেছি ক্যামেরার সাহায্য পেলাম। ক্যামেরা সাহায্যে কি পেলাম, হয়তো এখানে শোনা পেয়েছি। তো এরকম যতগুলা জিনিস সেগুলো হচ্ছে বীজগণিতিক রাশি। এই জন্য আমরা বীজগণিতিক রাশির অঙ্কগুলা শিখতে হয়, একটা জিনিস জানা এবং অন্য জিনিস যখন আমাদের জানা নয়। এবার আমরা দেখব রাশির পদ। যেহেতু আমি আগেই বলেছিলাম যে বীজগণিতিক রাশি গঠন করেছিলাম, আমি একটা রাশি নিয়েছিলাম 5x, এটা একটা বীজগণিতিক রাশির পদ, এটাকে বলা হয় পদ। এবং এই যে পদ যেটা দেখো এখানে আমি শুধুমাত্র একটা জিনিস নিয়েছি, এই জন্য এই রাশিকে এক পদ রাশি বলা হয়। এটা হচ্ছে এক পদ রাশি। এভাবে আমি এক পদ রাশি কেন বললাম, দেখো দেখো আমার এই যে 5 যে সংখ্যা যেটা সেটা জানা রয়েছে, কেন 5 যে সংখ্যা সেটাকে আমি কোনোভাবে পরিবর্তন করতে পারবো না। যদি আমার কাছে 5টা মার্বেল থাকে তার মানে 5টাই 5টা, আমি এখানে 6 লিখতে পারবো না। কিন্তু মনে করেন আমি আমার নাম এই মুহূর্তে 5, কিন্তু আমার যে পাশে বন্ধু দাঁড়িয়ে রয়েছে তার নাম দিয়েছি x, অর্থাৎ আমার কাছে 5টা মার্বেল আছে কিন্তু x এর কাছে কতটা আছে আমি জানি না। তো মনে করো x এর কাছে রয়েছে আরো 5টা মার্বেল, 5 দিয়ে যদি আমি 5 কে মাল্টিপ্লাই করি হয়ে যাবে 25। দেখো এই দুটোটা জিনিস মিলে একটা জিনিস তৈরি হয়েছে, যেটা হচ্ছে 25 একটা সংখ্যা। তাই এই ধরনের জিনিসকে এক পদ রাশি বলা হয়। এবার আমরা দেখব দ্বিপদ রাশি। মনে করো আমার কাছে একটা সংখ্যা এসেছে 5x, আর একটা হতে পারে আসতে পারে 2y। তো দেখো এখানে একটা পদ এসেছে, এখানে আরেকটি পদ, এই ধরনের পদ হলে সেটাকে বলা হয় দ্বিপদ। আমি এখন অবধি যতগুলো কথা বলছি তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বলেছি, এগুলো অলরেডি আমরা ক্লাস 7 এ পড়েছি, শুধু তোমরা পুনরায় যাহাতে কথাগুলো স্মরণ হয় সেই জন্য আবার বলছি। মনে করে এরকম আসতে পারে 3z, তার মানে এটা হবে 3 পদ রাশি, একটা পদ, দুইটা, তিনটা। এবার দেখো আমি যদি সেটাকে প্রমাণ করতে চাই যে সত্যি কি এটা 3 পদ রাশি নাকি, এখন আমি 5 এর জায়গায় যেহেতু x এর মান জানা নাই, তো x এর মান যদি আমি 1 ধরে নিই, 2 এর জায়গায় 2 আসবে, কারণ 2 এর মান পরিবর্তন হবে না। কিন্তু y যেহেতু মান জানা নয়, সেই হিসেবে আমরা যে কোনো মান ধরতে পারি। মনে করো y এর মান ধরে নিলাম 2 প্লাস 3, যেহেতু এখানে রয়েছে 3 যে সংখ্যা সেটাকে আমরা 3 কে তো 4 লিখতে পারবো না, তার মানে 3 যে সংখ্যা তার মান সর্বদা 3 থাকবে। কিন্তু এখানে z রয়েছে, z এর মান যদি আমরা ধরে নিই 4, তো এবার দেখো 5, এটা কিন্তু সমান চিহ্ন দিয়েছে, তোমরা কনফিউজ হবে না, আমি ঠিক করে নিই। 5 দিয়ে যদি 1 কে মাল্টিপ্লাই করি 5 একে 5, প্লাস 2 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে হবে 4, প্লাস 3 দিয়ে 4 কে মাল্টিপ্লাই করলে হবে 12। দেখো এখান থেকে আমরা বুঝতে পারলাম এই যে 5 যে সংখ্যা যেটা এটাও একটা রাশি, আর 5x যেটা এটাকেও একটা রাশি বলা যায়। তার মানে সংখ্যা যেটা সেটাও রাশি, আর এই 5x যেটা এটাকেও রাশি বলে। এই দুটোটা জিনিস থেকে আমরা এটার মান যেহেতু জানা ছিল না, তাই এখানে একটা সংখ্যা বসিয়েছি, বসার ফলে একটা জিনিস হয়ে গেছে, এটা থেকে একটা জিনিস হয়ে গেছে, এটা থেকেও একটা জিনিস হয়ে গেছে। তো এখান থেকে আমরা 3টা রাশি পেলাম। তো আশা করি তোমরা এক পদ রাশি,
দ্বিপদ রাশি ত্রিপদ রাশি বুঝতে পেরেছ। যদি দ্বিপদ ত্রিপদ ক্রস করে, এখানে যদি আবার এরকম থাকতো 4q, তো 4 পদ রাশি হয়ে যেত। কিন্তু ম্যাথসের ভাষায় এটাকে একটা স্ট্যান্ডার্ড নাম দেওয়া হয়েছে, যখন 3 পদ রাশি অতিক্রম করে নেবে তখন সেটাকে বলা হয় বহুপদ রাশি। তো এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব যে বীজগণিতীয় রাশির যোগ ও বিয়োগ কিভাবে করতে হয়। বীজগণিতীয় রাশির যোগ ও বিয়োগ। আমরা সাধারণত দেখো, যদি একটা সংখ্যা থাকে 5 আর একটা সংখ্যা থাকে 2, তো 5 থেকে 2 মাইনাস করে নিলে আমরা সাধারণত যে ফলটা পাই সেটা হচ্ছে 3। এটা কিন্তু একটা বীজগণিতীয় রাশি বললে চলে। কিন্তু যেহেতু বীজগণিতীয় রাশি আমাদের বলেছে যে সেটাতে জানাও থাকবে অজানা, তাই আমরা এক্সাক্ট বীজগণিতীয় রাশির একটা एग्जांपल নাও। মনে করেন আমার কাছে 5টা মার্বেল রয়েছে এবং অন্যজনের কাছে 2টা রয়েছে। তো এখন যদি আমি এই 5টা মার্বেল থেকে 2টা মার্বেল বিয়োগ করি, মনে করো যেহেতু এখানে 5 রয়েছে না x রয়েছে, x এ আমাদের বলা রয়েছে যে এখানে কটা মার্বেল জানি না, তো x এর জায়গায় ধরে নিলাম আমি, মনে করো x এর জায়গায় 4টা মাইনাস 2টা এখানে এসে যাবে এবং x এর মান যেহেতু জানা নেই, এই x এর ধরে নিলাম মনে করো 4। তো এবার কত হয়ে দাঁড়ালো 20, 4 × 20 মাইনাস 2 × 4 = 8। তো এবার দেখো সাইন 20 থেকে 8 বিয়োগ করে নিলে কত হবে 12। তো এখন দেখো এই যেটা আমরা এখন করলাম, সরি এই যে সিচুয়েশন আমরা করলাম 20 - 8 = 12, আর উপরে করেছি 5 - 2 = 3। দুটো জিনিসের মধ্যে কি কোনো ব্যবধান রয়েছে মাইনাসের ক্ষেত্রে? এটা 5 থেকে 2 মাইনাস করে, এটা 20 থেকে 8 মাইনাস করছে। শুধু এটাই ব্যবধান যে এখানে 5, এখানে 20, সংখ্যা হয়তো ছোট বড় হয়েছে, কিন্তু মাইনাসের ক্ষেত্রে কোনো কি ব্যবধান এসেছে? মাইনাস তো মাইনাসই। এটা শুধু সংখ্যা নিয়ে করেছিলাম, আর এটাতে কি করেছি সংখ্যাও নিয়েছি এবং অপরিচিত জিনিস নিয়েছি। অপরিচিত থেকে আবার পরিচিত হয়েছি, পরিচিত হওয়ার পরে ডাইরেক্ট আবার সংখ্যা চলে গেছি। এই যে অবস্থা, এই অবস্থায় চলে গেছি। তো আশা করি বীজগণিতিক রাশি কি এবং এগুলাতে কিভাবে যোগ বিয়োগ করতে হয় সেটাও তোমরা বুঝতে পেরেছো। এখানে বিয়োগ শুধু দেখেছি, যোগ করতে হলে কি হবে করতে হবে, শুধু আমাদের হয়তো মনে করেন এই রাশিটাকে আমরা যোগ করব, 5x + 22x সমান কত হবে, এখানে 5টা x রয়েছে, এখানে 2টা, টোটাল হবে 7x। এবার মনে করো আমরা এটাকে এরকম না রেখে ডাইরেক্ট সংখ্যায় কনভার্ট করব, তো কি করব, শুধু এখানে 5 রয়েছে তার সেটা যেভাবে আছে রাখবো, x এর জায়গায় যে কোনো একটা সংখ্যা বসিয়ে দেব। যেহেতু এখানে জানা নেই, মনে করে নিলাম x এর জায়গায় একটা সংখ্যা ধরে নিলাম 2 প্লাস 2 ইনটু, এখানে x এর জায়গায় 2 ধরে নিলাম। তো এবার কত হবে 5 * 2 10 প্লাস 22 4 = 14। তো দেখো জানা জিনিস অজানা জিনিস, আর এখানে ডাইরেক্ট ওইটা থেকে একটা ডাইরেক্ট সংখ্যা পেয়ে গেছি, যেটা আমাদের জানা 10, যেটা আমাদের জানা 4।
এভাবেই বীজগণিতিক রাশির সমাধান করতে হয়। বীজগণিতিক রাশির এবং অবেদ সমূহ ছিল, অবেদ সমূহ আমরা ধীরে ধীরে দেখব। এখানে কিছুটা ফর্মুলা রয়েছে যেগুলো অলরেডি আমরা ক্লাসে কিছু দেখেছি এবং আরো দেখব। এখন যদি আমি তোমাদেরকে দেখিয়েছি বীজগণিতিক রাশি কিভাবে যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, এই দুটো দেখিয়েছি। তার যেটা আমাদের যদি দেখতে হয় বীজগণিতিক রাশি কিভাবে গুণ করতে হয়। বীজগণিতিক রাশির গুণ, তো মনে করো একটা বীজগণিতিক রাশি দেখার আগে আমরা অল্টারনেট ভাবে দেখব। মনে করো তোমাকে একটা সংখ্যা দেওয়া হলো 3 আর আরেকটি সংখ্যা দেওয়া হলো 4, তো তোমরা কি সেটাকে গুণ করতে পারবে না? নিশ্চয়ই পারবে। 3 4 12। যদি আমরা এটা পারি তবে আমরা কেন বীজগণিত পারবো না? বীজগণিতে কি হয়, শুধু বীজগণিতে এটাই ডিফারেন্স, একটা জিনিস জানা থাকে অন্যটা হয়তো জানা নেই। তো জানা নেই যেটা সেটাকে আমরা যদি খুঁজে বার করতে পারি সেটাই আমাদের বীজগণিত। তো মনে করো আমি এখানে 3x নিলাম, 3 এর সাথে এই জিনিসটা আমার জানা নেই, ইনটু যেহেতু আমরা গুণ করছি এই গুণের জন্য এই সিম্বল ইউজ করতে হয় 4x। ঠিক আছে, তো দেখো এবার আমরা ঠিক একইভাবে যদি আগের মতো আমরা পূরণ করি, সাধারণত আমি এই 3 দিয়ে আমি এই 4 কে পূরণ করে নেব, 3 4 12। কিন্তু বীজগণিতের রাশিতে আমরা পেয়েছি কি একটা জিনিস জানা থাকবে অন্যটা হয়তো অজানা, তার মানে অজানা জিনিসটা আমাদের এখানে রয়ে গেছে, এটা তো আমাদের সাথে লিখতে হবে। তো দেখো এখানে একটা x রয়েছে, এখানে একটা x, যখন একটা x এর সাথে অন্য একটা x পূরণ হয় তখন x স্কয়ার হয়ে যায়। এটার জন্য আমরা আগে একটা ঘাত এবং সূচকের চ্যাপ্টারে পড়েছিলাম যদি বেস সমান হয় তবে পাওয়ার যোগ হয়। তার মানে এই কথাটার অর্থ কি, এখানে কয়টা x রয়েছে? দুটা, এখানে একটা রয়েছে, এখানে একটা। তো দেখো x x, এখানে x রয়েছে একবার, এখানে x বার একবার। তো বেস সমান কথাটার অর্থ হলো অর্থাৎ এদের নিচে কি রয়েছে বলে, এদের নিচে শুধু x রয়েছে। আর পাওয়ার বলতে এই যে উপরের সংখ্যা যেগুলা 1 এবং 1, তো 1 প্লাস 1 কত হবে? x স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। এভাবেই বীজগণিতিক রাশিগুলাকে গুণ করতে হয়। তো আমরা যদি একটা উদাহরণ নেই দেখতে পারবো। একটা উদাহরণ নিয়ে দেখবো আমরা। মনে করো একটা বীজগণিত রাশি নিলাম 5x into -8 x cube y। তো দেখো 5x টা হচ্ছে একটা বীজগণিতিক রাশি, আর এটার সাথে পূরণ আকারে আছে আরেকটা রাশি 8xy। তো দেখো এখানে মজার বিষয় হচ্ছে কি 5x এর সাথে আমার একটা জিনিস জানা নাই, 5 যেটা সেটা জানি আমরা, যদি আমার কাছে 5টা টাকা থাকে তার মানে 5টাই থাকবে, এখানে 6 টাকা আর হবে না 5। কিন্তু x যেহেতু এখানে রয়েছে তার মানে একটা জিনিস অজানা রয়েছে, এই অজানা ভ্যালুটা যদি আমি বের করে নিতে পারি সেটাই আমার বীজগণিতিক রাশি। তো এটাকে আমরা পূরণ কিভাবে করব? আগে আমরা সংখ্যা দিয়ে সংখ্যাকে পূরণ দিয়ে দেবো, যেমন এখানে রয়েছে 5, এই 5 দিয়ে আমি 8 কে দিয়ে দেব। তো 5 8 এ 40,
কিন্তু আমার তো এখানে অজানা জিনিস রয়ে গেছে, এখানে একটা x, এখানে একটা x আর আরেকটি সাথে y রয়েছে, তার মানে এদেরকে আমি 40 এর সাথে লিখতে হবে। আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে x এর সাথে x পূরণ হলে বেস যদি সেম থাকে পাওয়ার যোগ হয়, তো x পূরণ x হবে x স্কয়ার, আর সাথে y যেভাবে আছে তাকে লিখিয়ে দেব। যেহেতু আমার এখানে একটা মাইনাস রয়েছে সেটাকে আমি যেভাবে আছে ঠিক একইভাবে লিখে রাখবো। তো আমার বীজগণিতিক রাশির পূরণ হয়ে গেল 40x স্কয়ার y। তো যেহেতু আমার এখানে দুটো জিনিস জানা নাই, x এর মান জানানো এবং y এর মান জানানো, মনে করো আমি x এর মান এখানে ধরে নিলাম 1 এবং y এর মান ধরে নিলাম 2। যদি আমি এবার এটাকে এই বীজগণিতিক রাশিতে বসিয়ে দেই, 40 ইনটু x এর মান ধরেছি 1, 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হবে, ইনটু y এর মান ধরেছি আমি 2। তো কত হলো 41 40 240 80। আর যেহেতু এখানে মাইনাস রয়েছে সেটাকে যেভাবে আছে ঠিক একইভাবে লিখে রাখবো। তো দেখো শুরু করেছিলাম x y z ধরে, কিন্তু সেটাকে আমরা পুনরায় ঘুরিয়ে সংখ্যায় নিয়ে আসতে পারি, অর্থাৎ যে কোনো সংখ্যাই হচ্ছে এক একটা রাশি। আর বীজগণিতিক রাশি হচ্ছে এটা যেখানে কিছু জিনিস জানা থাকবে কিছুটা অজানা থাকবে। আমরা আজকের মতো এখানে ক্লাসটিকে ক্লোজ করব, এন্ড করব। আগামী দিন কোন এক ভিডিও আমরা দেখব, সেই ভিডিওগুলো বা ডিটেইলসে সেই ক্লাসটি আমরা দেখব। আজকে ক্লাস এখানেই আমাদের সমাপ্ত হলো। তোমরা ভালো করে পড়াশোনা করো, এটাই কামনা রইল। ধন্যবাদ সবাইকে।